তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব ক্লাস 10 ভৌত বিজ্ঞান 3 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে রাসায়নিক গণনা, সেই রাসায়নিক গণনা চ্যাপ্টারটি নিয়ে আজকে ডিসকাশন করব। তো তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করবে, কারণ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি যে রাসায়নিক গণনার যে সমস্ত যে টপিকগুলো রয়েছে সেই সমস্ত টপিকগুলোর আলোচনা করব, এবং তোমাদের এই চ্যাপ্টারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের মাইন্ড সেট আপ হয়ে যাবে। তোমাদের আর অন্য কোনো কিছু লেকচার আর দেখতে লাগবে না। তোমরা যে এটা যদি খুব একদম মনোযোগ দিয়ে দেখো, তাহলে অন্য কোনো আর ভিডিও দেখা লাগবে না, এটা গ্যারান্টি একদম, ঠিক আছে? তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস, তোমরা যারা নতুন এসেছো অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে, এবং তারা যাতে এই ভিডিওটা দেখে খুবই উপকৃত হতে পারে। তো স্টুডেন্টস, এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, প্রথমে এখানে রয়েছে এই চ্যাপ্টারটা আলোচনা করার ক্ষেত্রে কিন্তু এখানে আমরা দেখতে পারবো এখানে যে রাসায়নিক বিক্রিয়া রয়েছে, রাসায়নিক বিক্রিয়া দেখতে পারবো এবং ভরে কিন্তু নিত্যতার সূত্র দেখতে পারবো। তারপর যেটা পারমাণবিক ভর এবং আণবিক ভর সম্পর্কে জানতে পারবো, এবং গ্যাসের ঘনত্ব, বাষ্প ঘনত্ব এবং ওজন ভিত্তিক রাসায়নিক গণনা, এখানে কিন্তু এগুলো দেখতে পারবো, ঠিক আছে? তোমরা যদি এই কটা টপিক দেখো এবং তারপর সেখানে কিন্তু অনেক অঙ্ক রয়েছে, সে অনেকগুলো অঙ্কগুলো কিন্তু সেখানে করা লাগবে। তো আমি যে একটা শুধুমাত্র অঙ্ক করাবো এবং সেই অঙ্কটা থেকে কত ধরনের কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনটা নিয়ে সমস্ত কিছু ডিসকাশন করবে, এবং তোমরা যদি সেটা যদি করো, আশা করা যায় তোমরা অনেক যতগুলো কোশ্চেন তোমরা ধরো না কেন, তোমরা এবিটি বলো, ডাব্লিউবিটি বলো, যতগুলো কোশ্চেন পেপার রয়েছে, তোমরা যদি অঙ্কগুলো যদি করো, তাহলে তোমরা সেখানে দেখবে একদম জলভাতের মতো অঙ্ক। অর্থাৎ আমি যেটা অঙ্কটা করবো, তোমরা যদি সেটা যদি করো, আর অন্য কোনো অঙ্ক দেখা লাগবে না, তোমরা সেখান থেকে সমস্ত কিছু কিন্তু কনসেপ্ট পেয়ে যাবে, ঠিক আছে? তো সর্বপ্রথম তোমাদের একটাই কথা বলবো, কিন্তু এখান থেকে শুধু তোমাদের কনসেপ্টটা যেটা রয়েছে সেটা কিন্তু নিতে হবে, কারণ আমরা কি জানি কনসেপ্ট ইজ পাওয়ার। কারণ কনসেপ্ট কি বলতো, কনসেপ্ট হচ্ছে পাওয়ার কিন্তু, ঠিক আছে? তো এখন স্টুডেন্টস, ভিডিওটা শুরু করা যায়। তো স্টুডেন্ট, সর্বপ্রথম আমরা আলোচনা করবো, কি আলোচনা করবো বলতো, রাসায়নিক বিক্রিয়া। কি আলোচনা করবো বলতো, রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে? তো অ্যাট ফার্স্ট আমরা এখানে আলোচনা করবো কি বলতো, রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে? তো রাসায়নিক বিক্রিয়া এখানে সর্বপ্রথম আমরা আলোচনা করবো। তো আর রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পারি বলতো, আমরা দেখতে পারি নাকি যে প্রক্রিয়া, কি বলতো, যে প্রক্রিয়া, কি বললাম বলতো, যে প্রক্রিয়া এক বা একাধিক, কি বললাম বলতো, এক বা একাধিক পদার্থ, কি বললাম বলতো, এক বা একাধিক পদার্থ পরিবর্তিত, কি বলতো, পরিবর্তিত হয়ে ভিন্ন ভিন্ন ধর্ম, কি বললাম বলতো, ভিন্ন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন হয় তখন তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। তো এখানে কি বললাম বলতো, রাসায়নিক বিক্রিয়া পদ্ধতি সর্বপ্রথম কাকে বলে বলতো, যে প্রক্রিয়া এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন হয়, তখন তাই কি বলে বলতো, রাসায়নিক বিক্রিয়া বলে। তখন তাই কি বলে বলতো, রাসায়নিক বিক্রিয়া বলে, ঠিক আছে? যখন রাসায়নিক যে পদার্থগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে, সেই পদার্থগুলোকে বলে বিক্রিয়ক, এবং সেই বিক্রিয়কগুলি সেগুলো বলতে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করলে যেটা উৎপন্ন হবে, সেটাকে কি বলবো বলতো, প্রোডাক্ট বলা হবে, অর্থাৎ বিক্রিয়াজাত বলা হবে। কি বলা হবে বলতো, বিক্রিয়াজাত বলা হবে, ঠিক আছে? তো একটা এক্সাম্পল দেখে নে। তো এখানে মনে করো একটা এ, কি বলতো, এ প্লাস বি, ঠিক আছে? কি এখানে রয়েছে বলতো, এ প্লাস বি, দুটো কি বিক্রিয়ক না? এই দুটো বিক্রিয়ক পদার্থ, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কি উৎপন্ন করলো বলতো, সি প্লাস ডি উৎপন্ন করলো। কি উৎপন্ন করলো বলতো, সি প্লাস ডি উৎপন্ন করলো। তো প্রথমে যে এ প্লাস বি বিক্রিয়া ঘটি, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কি উৎপন্ন করলো, সি প্লাস ডি উৎপন্ন করলো। তো প্রথমে এ প্লাস বি যেটা রয়েছে সেটাকে কি বলে বলতো, বিক্রিয়ক বলা। কি বললাম বলতো, বিক্রিয়ক, ঠিক আছে? মানে যারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে বলে বিক্রিয়ক। এবং এই দুটো এ প্লাস বি, অর্থাৎ এ এবং বি বিক্রিয়া করে কি উৎপন্ন করলো বলতো, সি এবং ডি উৎপন্ন করলো। কি উৎপন্ন করলো, সি এবং ডি উৎপন্ন করলো, ঠিক আছে? এই সি এবং ডি উৎপন্ন করলে এটাকে বলা হয় বিক্রিয়াজাত। কি বলা বলতো, বিক্রিয়াজাত। কি বলে বলতো, বিক্রিয়াজাত, অথবা এটাকে প্রোডাক্ট বলা, ঠিক আছে? কি বলে বলতো, প্রোডাক্ট। কি বলে বলতো, প্রোডাক্ট। এবং প্রথমে যেটা রয়েছে সেটাকে রিয়াজেন্ট বলা, অর্থাৎ রিয়াক্টেন্ট, ঠিক আছে? কি বলে বলতো, রিয়াক্টেন্ট বলা, ঠিক আছে?
কি বলা বলতো রিয়াক্ট্যান্স, ঠিক আছে, অথবা রিয়াজেন্ট। আর এটা কি বলতো বিক্রিয়াজাত অথবা কি বলা বলতো প্রোডাক্ট বলা হয়, ঠিক আছে। তো কি একে দেখতে পেলাম বলতো এ এবং বি বিক্রিয়া করে কি উৎপন্ন করলো সি এবং ডি উৎপন্ন করলো। তো এ এবং বি কে কি বলতো বিক্রিয়ক বলা হয় এবং যেটা উৎপন্ন করলো সি এবং ডি উৎপন্ন করলো সেটা কি বলা বলতো বিক্রিয়াজাত বলা হয়। কি বলা বলতো বিক্রিয়াজাত। যখন আবার এটা বলতো আমরা কি করব বলতো আমরা যখন উপযুক্ত সংকেত এবং চিহ্ন মাধ্যমে এই রাসায়নিক বিক্রিয়াটাকে যখন প্রকাশ করব, ঠিক আছে, তখন তাকে কি বলা বলতো রাসায়নিক সমীকরণ বলা হবে। কি বলা বলতো রাসায়নিক সমীকরণ বলা হবে, ঠিক আছে। এখন দেখে নেই কি বলতো কি বললাম বলতো একটা এক্সাম্পল দেখে নেই, ঠিক আছে। আমরা কি বললাম বলতো ধরো একটা এক্সাম্পল তো একটা N2 কি বললাম তো N2 এবং কি বলতো S2, ঠিক আছে। N2 এবং S2 কি বলতো N2 এবং S2 বিক্রিয়া করে কি উৎপন্ন করলো বলতো NH3, কি উৎপন্ন করলো NH3, ঠিক আছে। কি উৎপন্ন করলো বলতো N2 প্লাস S2 বিক্রিয়া করে কি উৎপন্ন করলো বলতো NH3, ঠিক আছে। মানে N2 এবং S2 বিক্রিয়া করে কি উৎপন্ন করলো NH3। তো N2 এবং S2 এটাকে কি বলে বলতো বিক্রিয়ক বলে, এটা কি বলে বলতো বিক্রিয়ক, এটা কি বলে বলতো বিক্রিয়ক। আর NH3 যেটা উৎপন্ন করলো এটাকে কি বলে বলতো বিক্রিয়াজাত, অর্থাৎ এটা হচ্ছে প্রোডাক্ট, এটা কি রিয়েজেন্ট না অবশ্যই, তাহলে এটা কি বলে বলতো বিক্রিয়ক, এটা কি বলে বলতো বিক্রিয়ক, তাই না বিক্রিয়ক। এবং এটা কি বলে বলতো বিক্রিয়াজাত, তাই না, এটাকে বলে বিক্রিয়াজাত না অবশ্যই। তাহলে আমরা কি বললাম বলতো উপযুক্ত চিহ্ন এবং সংকেতের মাধ্যমে এদেরকে প্রকাশ করলাম না, এটাকে কি বলা হয় তাহলে বলতো রাসায়নিক সমীকরণ। তাহলে আমরা কি দেখতে বললাম বলতো উপযুক্ত চিহ্ন, ঠিক আছে, উপযুক্ত চিহ্ন এবং সংকেতের মাধ্যমে, ঠিক আছে, মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ার সংক্ষিপ্ত প্রকাশ, ঠিক আছে, প্রকাশ, সেটাকে কি বলে বলতো রাসায়নিক সমীকরণ, তাই না। দেখো তো তাহলে এখান থেকে কি দেখতে পেলো বলো তো, এখানে কি দেখতে পেলো বলো তো আমি বললাম দেখে N2 এবং S2 বিক্রিয়া করে কি উৎপন্ন করলো NH3। এখানে N2 এবং S2 কে কি বলে বলতো বিক্রিয়ক এবং যেটা NH3 উৎপন্ন করলো সেটাকে কি বলে বলতো বিক্রিয়াজাত, ঠিক আছে। এটা কি আমরা কি উপযুক্ত একটা চিহ্ন এবং সংকেতের মাধ্যমে এটাকে প্রকাশ করলাম না, এটাকে কি বলে বলতো রাসায়নিক সমীকরণ, এটা কি বলে বলতো রাসায়নিক সমীকরণ। তোমরা দেখতে পাচ্ছ তাহলে এটা কি বলতো রাসায়নিক সমীকরণ, এটা কি বলে বলতো তাহলে রাসায়নিক সমীকরণ, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু আমার সঙ্গে এগুলো কিন্তু নোট করবে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমাদের যেটা বইটা আছে একবার যদি চোখ বুলিও না একদম মাইন্ডসেটটা বসবে, ঠিক আছে। তো এখানে কি এটা কি বলে বলতো রাসায়নিক সমীকরণ, তাহলে এটা তোমাদের লেখা হয়েছে, এটা কিন্তু মুছে দিলাম, ঠিক আছে। কি বলে বলতো রাসায়নিক সমীকরণ, তো এটা কি বলে বলতো রাসায়নিক সমীকরণ, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা N2 এবং এটা S2 কি উৎপন্ন করলো NH3, বলো তো তাহলে এখান থেকে কি দেখতে পেলে বলো তো, এখান থেকে তাহলে দেখা যায় না এবং N2 এবং S2 কে মিলে কি উৎপন্ন করলো বলতো NH3। তো এটা একটা কি রাসায়নিক সমীকরণ না, তাহলে রাসায়নিক সমীকরণকে আমরা কি দেখতে পেলাম বলতো আমরা কি দুটো জিনিস দেখতে পাই, কি দেখতে পাই বলতো এটা একটা রাসায়নিক সমীকরণ, এই রাসায়নিক সমীকরণ দুটো জিনিস দেখতে পাই, এটা কি বলতো গুণগত তত্ত্ব, এটা কি বলতো গুণগত তত্ত্ব, এটা কি বলতো গুণগত তত্ত্ব। আর এটা কি দেখতে পারি বলতো একটা গুণগত তত্ত্ব, আর এটা কি দেখতে পারি বলতো আর একটা দেখতে পাচ্ছি পরিমাণগত তত্ত্ব, কি বলতো পরিমাণগত তত্ত্ব। তাহলে কি বলতো এটা যদি একটা রাসায়নিক সমীকরণ হয় তাহলে এটাকে রাসায়নিক সমীকরণ তোমরা যে ভালো করে যে এটা অবজার্ভ করো, ঠিক আছে, তাহলে কি এটা N2 এবং এটা S2, ঠিক আছে, কি উৎপন্ন করলো NH3। তো এটা থেকে আমরা কি দেখতে পারি বলতো দুটো জিনিসই দেখতে পারি, একটা বলতো গুণগত তত্ত্ব আর একটা পরিমাণগত তত্ত্ব। তা তোমরা এখন জিজ্ঞাসা করতে পারো স্যার গুণগত তথ্য কি, তাই না, অবশ্যই গুণগত তথ্য আমাদের জানতে হবে। তা গুণগত তথ্য কি বলতো এটা যদি রাসায়নিক সমীকরণ হয় এখানে তোমরা কি বলতো N2 প্রথমে রয়েছে, তারপর কি বলতো S2 রয়েছে, N2 এবং S3 কি করলো বিক্রিয়া করে কি উৎপন্ন করলো NH3। তো এখানে আমরা কি দেখতে পেলাম একটা নাইট্রোজেন অণু দেখতে পেলাম, একটা হাইড্রোজেন অণু দেখতে পেলাম, আর কি NH3 একটা দেখতে পেলাম না অণু, এটা কি বলে বলতো অ্যামোনিয়া, এটা কি বলে বলতো অ্যামোনিয়া, ঠিক আছে, এটা কি বলে বলতো অ্যামোনিয়া। এবং আমরা কি একটা দেখতে পেলাম তো অ্যামোনিয়াটাকে অণু দেখতে পেলাম না, তো এটা কি একটা নাইট্রোজেন দেখতে পেলাম, হাইড্রোজেন দেখতে পেলাম এবং NH3 দেখতে পেলাম, তাই তো। তাহলে এখানে কি বলতো গুণগত তত্ত্বের ক্ষেত্রে কি দেখা যায় বলতো অর্থাৎ কোন বলতে কি ইয়েগুলো রয়েছে অর্থাৎ বিক্রিয়কগুলো কোন রয়েছে এবং বিক্রিয়াজাত কি উৎপন্ন হলো,
অর্থাৎ এখানে কি কি ইউজ করা হয়েছে সেটা হয়তো বলতো কি গুণগত তত্ত্ব, ঠিক আছে। তারপর একটা কি রয়েছে বলতো পরিমাণগত তথ্য, আর একটা কি জানতে বলবো বলতো পরিমাণগত তথ্য। এবার তোমরা বলতে হবে পরিমাণগত তথ্য আবার কি, তাই না? অবশ্যই পরিমাণগত তথ্য কি এটা জানা লাগবে। তো পরিমাণগত তথ্য কি বলতো এখানে N2 এবং কি H2 দুটো বিক্রিয়া করলো না, তো N2 এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেন কতগুলো পরিমাণ অর্থাৎ এদের ভর কীরকম ভরে এরা কি বিক্রিয়া অংশগ্রহণ করছে এবং কীরকম ভর এরা উৎপন্ন করছে, ঠিক আছে। মানে কি এরা বলতে কি এদের ভর অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন কী পরিমাণ ভরে এরা কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে এবং কী পরিমাণ ভর এরা উৎপন্ন করছে, ঠিক আছে। এরা কিন্তু অপরসাইড উৎপন্ন করছে, সেটাই বলতে কি এদের পরিমাণগত তত্ত্ব। তা পরিমাণগত তত্ত্ব কিন্তু দুর্গমন হতে পারে, কয় রকম হতে পারে, এটা দুর্গমন হতে পারে। এই রাসায়নিক যেটা সমীকরণ রয়েছে এটা, ঠিক আছে, এটার ক্ষেত্রে যদি দেখা যায় এটা যদি কঠিন যদি হয় তাহলে তো ওজন ভিত্তিক দেখা যায়। কি বলা হতো ওজন মাত্রিক, কি বলতো ওজন মাত্রিক, কি বললাম বলতো ওজন মাত্রিক। মানে এটা যদি ভর হয়, ঠিক আছে, কি পরিমাণ ভর এটা বিক্রিয়া করে কি পরিমাণ ভরের প্রোডাক্ট অর্থাৎ বিক্রিয়া যত পদার্থ উৎপন্ন করলো সেটা যদি হয় তাহলে কি সেটা হচ্ছে ওজন মাত্রিক, ঠিক আছে। আর এটা যদি আবার গ্যাসীয় হয়, কি বললাম বলতো যদি গ্যাসীয় হয় তাহলে তাদের কি দেখা যায় বলতো আয়তন মাত্রিক, আয়তন মাত্রিক, কি বললাম বলতো আয়তন মাত্রিক, ঠিক আছে। তাহলে কি বলতে রাসায়নিক সমীকরণ থেকে আমরা কি দেখতে পেলাম বলতো একটা কি গুণগত তত্ত্ব দেখতে পেলাম না, অর্থাৎ কারা কারা এখানে কি কারা কারা কোন কোন বিক্রিয়ক রয়েছে এবং কি উৎপন্ন হলো, তাই না সেটা। আর একটা কি বলতো পরিমাণগত তত্ত্ব, পরিমাণগত তত্ত্ব বলতে কি একটা কি পরিমাণে এদেরকে ওজন কীরকম রয়েছে অর্থাৎ কি অনুপাতে এরা কি বলতো ব্যবহৃত হয়ে কি পরিমাণে ওজন এটা কি উৎপন্ন হলো সেটা হচ্ছে পরিমাণগত তত্ত্ব। যদি এটা যদি কঠিন হয়, কঠিনের ক্ষেত্রে কি অবশ্যই ওজন ভিত্তিক হবে। ওজন ভিত্তিক বলতে পারি এখানে ভর, কিন্তু ওজন ভিত্তিক মানে কি বলতো ভর, ঠিক আছে। আর একটা আয়তন মাত্রিক, যদি এটা যদি কি গ্যাসীয় হয় তাহলে অপর সেটা তাহলে আয়তন মাত্রিক হবে। দেখো তোমরা বুঝতে পেলে না কিনা, তাহলে একবার প্রথম থেকে আমরা দেখে নিই কী কী বললাম। ফার্স্ট আমরা বললাম বলতে কি রাসায়নিক বিক্রিয়া কি, তো রাসায়নিক বিক্রিয়া কী বলতো এক বা একাধিক পদার্থ যখন বলতে কি এক বা একাধিক পদার্থ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে ভিন্ন ধর্মবিশিষ্ট এক বা একাধিক যখন পদার্থ উৎপন্ন করবে সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। যেমন আমরা দেখেছিলাম এবং বি এটা কি রাসায়নিক বিক্রিয়া, এটা কি রাসায়নিক বিক্রিয়া, এরা কি বলতো অংশগ্রহণ করে কি উৎপন্ন করলো সি এবং ডি উৎপন্ন করলো। তো যেটা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে সেটাকেই বলা হয় বিক্রিয়ক এবং যা উৎপন্ন করে সেটাকেই বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম কি বলতো N2 এবং H2, N2 এবং H2 এটা কি বিক্রিয়ক, আর এটা বলতে N2 এবং H2, ঠিক আছে, এই দুজনকে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কি উৎপন্ন করলো বলতো NH3 একটা অ্যামোনিয়া, অর্থাৎ NH3 অ্যামোনিয়া উৎপন্ন করলো। অর্থাৎ কি বলতো নাইট্রোজেন অণু এবং হাইড্রোজেন অণু কি বলতো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কি হলো বলতে অ্যামোনিয়া অণু তৈরি করেছে, তাই না। অবশ্যই অ্যামোনিয়াটা অণু কি বলতো তৈরি করলো না, অবশ্যই তৈরি করলো। এবং আমরা এই সমীকরণ থেকে কী দেখতে পেলাম বলতো একটা দেখতে পেলাম একটা গুণগত তত্ত্ব, আর একটা কী দেখতে পেলাম বলতো পরিমাণগত তত্ত্ব। গুণগত তত্ত্ব বলতে কি এরাকে কোন কোন বিক্রিয়া এখানে ইউজ হয়েছে এবং কোন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে গুণগত তত্ত্ব। আর এটা কী দেখতে পেলাম পরিমাণগত তত্ত্ব, অর্থাৎ এদের ভরটা কীরকম রয়েছে অর্থাৎ কী পরিমাণ ভরে এরা বলতে কি বিক্রিয়া অংশগ্রহণ করছে এবং কী পরিমাণ ভর বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে সেটা হচ্ছে পরিমাণগত তত্ত্ব। যদি এটা যদি কঠিন হয় তাহলে এটা কি বলতো ওজন মাত্রিক, আর যদি এটা গ্যাসীয় হয় তাহলে অবশ্যই এটাকে বলতো আয়তন মাত্রিক। এতটাই দেখতে পেলাম, দেখো বুঝতে পারলে কিনা, দেখো অবশ্যই তোমরা বুঝতে পারলে তাই তো। এটা কি এবার দেখতে পেলাম, ঠিক আছে। এটা বলতে কি এটা একটা রাসায়নিক সমীকরণ না, এটা একটা রাসায়নিক সমীকরণ না, এটা আমরা কি পেলাম এখানে কি কি রয়েছে বলতো রাসায়নিক সমীকরণটা কি দেখা যায় বলতো এখানে দেখা রয়েছে না N2 কি রয়েছে বলতো একটা N2 রয়েছে এবং কি রয়েছে বলতো H2 রয়েছে। এটা কি উৎপন্ন করলো বলতো NH3, কি উৎপন্ন করলো NH3, ঠিক আছে, কি উৎপন্ন করলো বলতো NH3 উৎপন্ন করলো, ঠিক আছে। এটা কি নাইট্রোজেন অণু না, এটা কি হাইড্রোজেন অণু না, তাহলে কি এটা কি অণু, আমি কি বারবার অণু বলছি না, তোমরা কি অণু মানে বুঝতে পারছো। দেখো এটা বলতে নাইট্রোজেন, এটা বলতো কয়টা নাইট্রোজেন বলতো দুটা নাইট্রোজেন, কয়টা নাইট্রোজেন বলতো দুটা নাইট্রোজেন। তো এনটা একটা কি বলতো পরমাণু, এনটা একটা কি পরমাণু, এনটা একটা কি বলতো পরমাণু। দুটা পরমাণু বলতে কি একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কি উৎপন্ন করলো বলতো নাইট্রোজেন অণু এবং হাইড্রোজেন কি বলতো একটা H আর একটা S, মানে কি দুটা H একটা পরমাণু, H একটা কি পরমাণু না, তাহলে কি দুটা পরমাণু কি যুক্ত হয়ে কি উৎপন্ন করলো বলতো একটা কি হাইড্রোজেন অণু তৈরি করো। মানে অণু তাহলে কীভাবে গঠিত হয় বলতো অ্যাকচুয়ালি পরমাণু বলতে কি পরমাণুগুলো যেগুলো রয়েছে সেগুলো রাসায়নিক বন্ধনে যুক্ত হয়ে কি উৎপন্ন হয় বলতো অণু তৈরি হয়, ঠিক আছে। তাই বলতে কি যেটা নাইট্রোজেন রয়েছে তাই নাইট্রোজেন বলতে কি এটা বলতে কি অণু, নাইট্রোজেন না সরি নাইট্রোজেন কি বলতো পরমাণু, নাইট্রোজেন কি বলতো পরমাণু, নাইট্রোজেন কি বলতো
পরমাণু, ঠিক আছে। এবার হাইড্রোজেন তাহলে এখানে কি বললো, একটা পরমাণু, এটা কি বলতো পরমাণু, তাহলে এটা পরমাণু, ঠিক আছে। যখন এরা বলতে কি কি করছে বলতো, যখন এরা রাসায়নিক বন্ধনে অর্থাৎ এই বন্ধন দ্বারা আবদ্ধ হচ্ছে তখন সেটা আবার কি বলে বলতো, তখন সেটাকে বলা হবে অণু, সেটাকে কি বলে বলতো অণু, তখন কি বলতো অণু, ঠিক আছে। অবশ্যই বুঝতে পারলো অণু এবং পরমাণু কি, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে এটা হচ্ছে পরমাণু যখন একটা থাকবে অর্থাৎ নাইট্রোজেন শুধু একটা রয়েছে তখন এটা কি পরমাণু, আর যখন দুটো নাইট্রোজেন এখানে একসঙ্গে যুক্ত হলো একটা বন্ধনের মাধ্যমে তখন সেটাও কি হয়ে গেল বলতো পরমাণু, ঠিক আছে। আর এটাকে কি বলতো রাসায়নিক সমীকরণ না, এটা অবশ্যই কি একটা রাসায়নিক সমীকরণ না, এটা কি একটা রাসায়নিক সমীকরণ না। দেখো এই রাসায়নিক সমীকরণে এটা কি তীর চিহ্ন না, অর্থাৎ অ্যারো চিহ্ন না, এই তীর চিহ্নর এদিকে অর্থাৎ বলতে কি বাঁ দিকে যে বিক্রিয়কগুলো রয়েছে এবং বলতে কি ডান দিকে যে বিক্রিয়াজাত পদার্থগুলো রয়েছে সে বলতে কি পরমাণুগুলির বলতে কি যেগুলো রয়েছে যেগুলো এখানে ব্যবহৃত হয়েছে সেগুলো কিন্তু সংখ্যক সমান হতে হবে। অর্থাৎ এখানে কি নাইট্রোজেন রয়েছে জটা দুটা, এখানে কয়টা নাইট্রোজেন বলতে দুটা, তাহলে এদিকে কয়টা নাইট্রোজেন থাকতে বলো তো দুটা, এদিকে কয়টা হাইড্রোজেন কয়টা রয়েছে বলো তো দুটা, আর এদিকে তাহলে কয়টা হাইড্রোজেন থাকতে হবে কয়টা বলো তো দুটা। আর এটা কি ব্যালেন্স করলাম না, অর্থাৎ এইদিকে যতটা হাইড্রোজেন থাকবে অর্থাৎ এদিকে যতটা অণু থাকবে এদিকে অতটা অণু থাকতে হবে। অর্থাৎ আমি বলতেছি যে এদিকে যে N2 যদি কয়টা কয়টা নাইট্রোজেন পরমাণু যদি বলো থেকে নাইট্রোজেন থাকে জটা, তাহলে ওদিকে অতটা নাইট্রোজেন থাকতে হবে। মানে কি বললাম বলতো এই রাসায়নিক সমীকরণ না, এই রাসায়নিক সমীকরণটাকে আমাদেরকে কি করতে বলতো সমতা বিধান, কি বললাম বলতো সমতা বিধান করতে হবে, সমতা বিধান, ঠিক আছে। তা রাসায়নিক বিক্রিয়াটাকে কি করতে বলতো, এটা একটা রাসায়নিক বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়াকে আমাদের কি করতে বলতো সমতা বিধান করতে হবে, ঠিক আছে। তাহলে এখন কি করতে হবে সমতা বিধান যদি করতে যায় এখানে কয়টা নাইট্রোজেন আছে বলতো দুটো নাইট্রোজেন আছে, তাহলে এদিকে আমাকে কয়টা লাগবে দুটো লাগবে। তো দেখো এদিকে কয়টা আছে দুটো, এদিকে কটা আছে একটা, তাহলে আমাকে এখানে কটা দিতে বলো তো দুটো। তো দেখো এদিকে কটা নাইট্রোজেন হলো দুটো, তাহলে এদিকে কটা নাইট্রোজেন হলো তো দুটো। কিন্তু এবার দেখো আবার কিন্তু এবার হাইড্রোজেন এবার এখানে কটা নাইট্রোজেন তো দুটো হয়ে গেলো, কিন্তু 3 দুগুণে কত বলো তো 6, তাহলে হাইড্রোজেন কটা বলো তো 6, এখানে হাইড্রোজেন কটা আছে রয়েছে বলো দুটো, তাহলে কি ব্যালেন্স হয়েছে না। ওই জন্য কী করতে বলো তো এইখানে আমাদের 3 দিতে হবে, কত দিতে হবে 3, দেখো 3 দুগুণে কত হলো 6, তাহলে হাইড্রোজেন কটা হলো 6টা, নাইট্রোজেন কটা এখানে তো কটা আছে দুটো, এখানে কটা নাইট্রোজেন দুটো, হাইড্রোজেন কটা বলো তো 6টা। দেখো তো ব্যালেন্স হয়ে গেছে না, অর্থাৎ এদিকে যতগুলো আছে এদিকে অতগুলো আছে না, দুটো কি সমান রয়েছে না। আর এটাকে কি বলো তো সমতা বিধান, ঠিক আছে। এবং তোমাদের যদি এটা বুঝে যে না থাকো তাহলে আমি স্পেসিফিক একটা সমতা বিধানের একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তোমাদের তোমরা তাহলে এই বক্সে কমেন্ট করো তো কাদের কাদেরকে এটা দরকার রয়েছে সমতা বিধান, তো আমি এর জন্য একটা আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো তোমরা এখানে বুঝতে পারলে কি বুঝতে পারলে বলো তো একটা নাইট্রোজেন রয়েছে, নাইট্রোজেন এদিকে যতটা রয়েছে এদিকে অতটা রয়েছে এবং হাইড্রোজেন যতটা রয়েছে এদিকে অতটা রয়েছে, তাই তো অলরাইট। এখন দেখো এবার কি এটা আমরা সমতা বিধান করলাম না, এটা কি আমরা সমতা বিধান করলাম না, তা আমরা কি দেখতে পেলাম বলতো এই তীর চিহ্নের ডান পাশে কি বলতো না বাঁ পাশে কি বলতো বাঁ পাশে তীর চিহ্নের এই বাঁ পাশে এবং কি বলতো এবং এই তীর চিহ্নের ডান পাশে, ঠিক আছে, তীর চিহ্নের ডান পাশে ঠিক আছে সমান কি বললাম বলতো সমান সংখ্যক পরমাণু, সমান সংখ্যক কি বললাম বলতো পরমাণু থাকতে হবে। এটা কি বলতো সমতা বিধান, তাই না, এটা কি বলতো সমতা বিধান। তাহলে অ্যাকচুয়ালি বলতো সমতা বিধান কি এই তীর চিহ্নের ডান পাশে যতগুলো পরমাণু থাকবে এবং এই তীর চিহ্নের বাঁ পাশে যতগুলো পরমাণু থাকবে এবং এই তীর চিহ্নের ডান পাশে ততগুলো কি পরমাণু থাকতে হবে। অর্থাৎ বিক্রিয়ক পদার্থের পরমাণুর সংখ্যা এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর সংখ্যা কি হতে বলতো দুটোই সমান হতে হবে। আর এটাই কি বলতো আর এটাই হচ্ছে কি বলতো এটাই হলো সমতা বিধান। দেখো তোমরা বুঝতে পারলে কিনা, আশা করা যায় তোমাদের অবশ্যই এটা শেষ হয়ে গেছে। তো এখন তো প্রথম থেকে একবার ঝালাই করে নিয়ে কী কী পড়লাম একটা বলতে একটা রাসায়নিক বিক্রিয়া কাকে বলে সেটা পড়েছিলাম এবং কোনটা বিক্রিয়ক পদার্থ বলা হয় এবং কোনটা বিক্রিয়াজাত পদার্থ বলা হয় এবং একটা সমীকরণ দেখেছিলাম সমীকরণ কোনটাকে বলা হয় এবং সমীকরণ থেকে আমরা কি জানতে পারলাম বলতো একটা গুণগত তথ্য এবং বলতে একটা কী জানতে পারলাম পরিমাণগত তথ্য এবং পরিমাণগত তথ্যের ক্ষেত্রে দুটো দেখতে পেলাম, একটাকে বলতে ওজন মাত্রিক আর একটা বলতে কি আয়তন মাত্রায়, তাই তো এই দুটো দেখতে পেয়েছিলাম। জাস্ট এতটুকু আলোচনা করা হলো এবং তোমরা এটাকে দেখে নাও, ঠিক আছে। এরপর আমরা আলোচনা করবো ভরের নিত্যতার সূত্র, কি বললাম বলো তো ভরের নিত্যতার সূত্র, ঠিক আছে। তো স্টুডেন্টস এখন যে ভরের যে নিত্যতার সূত্র রয়েছে সেই নিত্যতার সূত্রটি সম্পর্কে এখন আলোচনা করবো। তাই কি বলেছে বলতো ভরের নিত্যতার সূত্র বলেছে কি বলেছে বলতো যে পদার্থের ভর অভিলষয়, কি বলেছে পদার্থের ভর অভিলষয় একে কি বলতো সৃষ্টি বা ধ্বংস করা যায় না,
এবং যে কোনো কি বলছে বলতে যে কোনো ভৌত বা রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে পদার্থের রূপান্তর ঘটে মাত্র পরিবর্তনের পূর্বে এবং পরে পদার্থের মোট ভর অপরিবর্তিত থাকে। এই বিশ্বে ভরের মোট পরিমাণ কি বলছে বলতো ধ্রুবক বলছে। এই বিশ্বে ভরের মোট পরিমাণ কি বলছে বলতো ধ্রুবক বলছে। তো আমরা এখন একটা এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই, ঠিক আছে। এখানে মনে করে কি বলতো কার্বন, কি বলতো কার্বন এবং কি রয়েছে বলতো অক্সিজেন, ঠিক আছে। ডিগ্রির উপরে কি উৎপন্ন করবো বলতে CO2, কি উৎপন্ন করবো বলতে CO2। এখানে কি দেখতে পাচ্ছ তোমরা কার্বন, কার্বনটা কি অক্সিজেন না কার্বনটাও পরমাণু, কার্বন কি বলতো কার্বন পরমাণু এবং কি বলছো তো অক্সিজেন অণু, ঠিক আছে। কার্বন পরমাণু এবং অক্সিজেন অণু বিক্রিয়া করে কি উৎপন্ন করলো বলতো এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করলো, কি উৎপন্ন করলো বলতো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করলো। এবং সূত্রটা কি বলছে বলতো বিক্রিয়ার পূর্বে পদার্থের মোট ভর এবং বিক্রিয়ার পরে বিক্রিয়ার যত পদার্থের মোট ভর কি বলতো দুটো কি সর্বদা সমান হবে, অর্থাৎ এরও যা ভর হবে এরও তা ভর হবে, তাই তো দুটো কি একই হবে। তো এখন আমরা দেখেন এখানে কি বলছে কার্বন, কার্বন কি রয়েছে পরমাণু রয়েছে। তো কার্বনের যদি আমি যদি পারমাণবিক ভর বার করি তাহলে বলতে কত হয়, তো কার্বনের কিন্তু পারমাণবিক ভর কি বলতো কার্বনের পারমাণবিক ভর, পারমাণবিক ভর, ঠিক আছে। কার্বনের কি বলতো পারমাণবিক ভর। এখানে তাহলে কার্বনের পারমাণবিক ভর কত বলতো 12, কার্বনের পারমাণবিক ভর কত বলতো 12। এবং অক্সিজেন, এটা কি অক্সিজেন বলতো অণু, যেহেতু এটা অক্সিজেন অণু ওই জন্য এর ক্ষেত্রে কি বলে আণবিক ভর, এর ক্ষেত্রে কি হবে আণবিক ভর। এবং যেহেতু কার্বন একটা পরমাণু ওই জন্য এর ক্ষেত্রে পারমাণবিক ভর, ঠিক আছে। তাহলে অক্সিজেনের যেটা আণবিক ভর আছে তো অক্সিজেন আণবিক ভর কত হলো প্রথমে অক্সিজেনের প্রথমে পারমাণবিক ভর কত, অক্সিজেন পরমাণু যদি আমি পারমাণবিক ভর বার করতে যাই তাহলে কি 16 হবে, যেহেতু এটা অণু যেহেতু এটা দুটা রয়েছে তাহলে কি 16 দুগুণে 32, অর্থাৎ কি বলতো অক্সিজেন অণু আণবিক ভর কি বলতো আণবিক, ঠিক আছে আণবিক ভর কি বলতো আণবিক ভর কত বলতো 16 × 2 কত বলতো 32। মানে কার্বনের কত বলতো কার্বন হচ্ছে 12 এবং অক্সিজেনের কত বলতো 32, অক্সিজেনের কত বলতো 32। যখন এটাকে আমি যখন গ্রামে প্রকাশ করবো, যখন আমি কি বলতো গ্রামে প্রকাশ করবো তখন সেটাকে বলতো গ্রাম আণবিক ভর, কি বলতো গ্রাম আণবিক ভর। এটা যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে কি বলতো গ্রাম আণবিক ভর। আর এটা যদি যোগ করি তাহলে কত বলতো 2 2 4 2 3 কত 4 44 গ্রাম। তাহলে বলতো এই বিক্রিয় পদার্থের মোট ভর কত বলতো 44 গ্রাম। এই বিক্রিয় পদার্থের মোট ভর কত বলতো 44 গ্রাম। এটা যেটা আণবিক ভর আছে সেটা হচ্ছে তার এই বিক্রিয় পদার্থের মোট ভর। আর এটা যেটা আণবিক ভর আছে এখন দেখিনি এটা আণবিক ভর কত, তাই কার্বন, কার্বনের যে পারমাণবিক যেটা কার্বনের যেটা পরমাণু যেটা সেটা রয়েছে ওর বলতে কি আণবিক ভর কত বলতো না কার্বনের যেটা পারমাণবিক ভর এই পারমাণবিক ভর কত বলতো 12, পারমাণবিক ভর কত বলতো 12। আর এখানে কি রয়েছে বলতো অক্সিজেন, কি রয়েছে বলতো অক্সিজেন। আর অক্সিজেনের যদি আমি যদি আণবিক ভর বার করি তাহলে কত বলতো 16 × 2, 16 × 2 এটা কি বলতো গ্রাম হবে, এটা কি বলতো গ্রাম। তাহলে কত বলতো 32, এটা কি বলতো গ্রাম। তাহলে 12 এখানে কত রয়েছে 12 এবং এখানে কত রয়েছে 32। আর এটাকে যোগ করি তাহলে কত বলতো 44, কত বলতো 44 গ্রাম, ঠিক আছে। তাহলে কি বলতো তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম বলতো এই যে বিক্রিয়া পূর্বে এই বিক্রিয় পদার্থের মোট ভর কত বলতো 44 গ্রাম এবং বিক্রিয়ার যত পদার্থের মোট ভর কত বলতো 44 গ্রাম না, এই দুটোই কি সমান হলো না, দুটোই কি সমান হলো না। তাহলে কি বলতো ভর নির্ণয়ের সূত্র কি বলছে বলতো দুটোই কি সমান হবে, অর্থাৎ তাহলে আমি কি লিখতে পারি না বিক্রিয়ার কি বলতো বিক্রিয়ার পূর্বে, বিক্রিয়া কি বলতো পূর্বে বিক্রিয় বিক্রিয় পদার্থের কি বলছে বলতো বিক্রিয় পদার্থের মোট ভর এবং বিক্রিয়া মোট ভর, ঠিক আছে মোট ভর এবং কি বলতো বিক্রিয়ার পরে বিক্রিয়া যত পদার্থের জাত পদার্থের মোট ভর কি বলতো সমান হবে, কি হবে সমান হবে। অর্থাৎ বিক্রিয়ার পূর্বে বিক্রিয় পদার্থের মোট ভর এবং বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর দুটো কি বলতো সমান হবে। আর এটাই কি বলতো প্রকাশ হয় এই ভরের সংরক্ষণ সূত্রটি প্রকাশ করেছিলেন কি বলতো বিজ্ঞানী ল্যাভোইসিয়র, বিজ্ঞানী কি বলতো বিজ্ঞানী ল্যাভোইসিয়র, কি বলতো ল্যাভোইসিয়র, বিজ্ঞানী কি বলতো ল্যাভোইসিয়র। কত খ্রিস্টাব্দে বলতো 1774 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে 1774 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাভোইসিয়র বলেছিলেন যে কি বলেছিলেন বলতো বিক্রিয়ার পূর্বে এবং বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর এবং বিক্রিয় পদার্থের মোট ভর দুটো কি বলতো সমান হবে। আর এটা কে বলেছে বলতো বিজ্ঞানী ল্যাভোইসিয়র, এটা কে বলেছে বলতো লিখবেলে বিজ্ঞানী ল্যাভোইসিয়র। কত খ্রিস্টাব্দে বলেছে বলতো 1774 খ্রিস্টাব্দে এই সূত্রটিতে তিনি কি বলতো প্রকাশ করেছিলেন, তাই তো। এটাকে দেখতে পেলাম কিন্তু আবার এখানে একটা কি বলতো একটু অসুবিধা, এখানে একটু ব্যাপার খেলা আছে কি বলতো
এখানে দেখতে পেলাম না কার্বন এবং অক্সিজেন কি উৎপন্ন করলো, দেখ CO2 উৎপন্ন করলো, মানে কার্বন পরমাণু এবং অক্সিজেন অণু দুটিকে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2 উৎপন্ন করলো। এবার একবার দেখা যায় কি দেখা যায় বলতো, এর সাথে সাথে আমরা দেখতে পারি এবার এর সাথে সাথে আবার হিট উৎপন্ন হয়, কি বলতো তাপ, এর সাথে সাথে আবার কি উৎপন্ন হয় তাপ, এর সাথে সাথে কি উৎপন্ন হয় তাপ। এবার একটা কি বিজ্ঞানী বলছে, বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিক বা তত্ত্ব বা সূত্র বা কি বলে মূলত সেখানে বলেন, সেখানে কি বলে মূলত যদি আমরা কোনো যদি ভর কি বলতো কোনো যদি ভরের যদি বিনাশ ঘটে তাহলে কি সেখানে কি শক্তি উৎপন্ন হয়, কোনো যদি ভরের যদি কি বলতো বিনাশ ঘটে তাহলে কি সেখানে কি বলতো শক্তি উৎপন্ন হবে। আবার কোনো যদি শক্তি যদি শোষিত হয় তাহলে সেখানে কি বলতো ভরের বৃদ্ধি হবে। আর এটা আমরা কোন সূত্র থেকে জানতে পারি বলতো, আইনস্টাইনের কোন সূত্র দিয়ে বলতো E=mc² এর সূত্র দেয়, কোন সূত্র দিয়ে বলতো E=mc², ঠিক আছে, যেখানে c² কি বলতো শূন্য মাধ্যম আলোর গতিবেগ, আর ই বলতে যেখানে শক্তি এনার্জি, এম হচ্ছে মাস মানে কি বলতো ভর, তাই তো, যেখানে সি মনে করতে বলতো আলো শূন্য মাধ্যম আলোর গতিবেগ, মানে কি বলতো যে পরিমাণ ভরের হ্রাস ঘটবে অর্থাৎ যে পরিমাণ ভর কি বলতো বিনাশ ঘটবে সেই পরিমাণ কি শক্তি রূপান্তরিত হবে, সেই পরিমাণ ভরে কি শক্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ যে পরিমাণ শক্তি শোষিত হবে সেই পরিমাণ ভর কি উৎপন্ন হবে অর্থাৎ কি বৃদ্ধি পাবে ভর, তাই তো, সেটাই বলছে, সেটা কি বলছে বলতো আইনস্টাইনের সূত্র বলছে, তাই তো, আইনস্টাইন কি বলতে E=mc² যেটা সূত্র রয়েছে সেটা বলছে। কিন্তু এখানে দেখা যায় এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় কার্বন এবং অক্সিজেন দুটো কি যুক্ত হয়ে কি উৎপন্ন হলো, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করলো, এর সাথে কি উৎপন্ন করলো তাপ উৎপন্ন করলো। দেখো এর সাথে যে তাপ যুক্ত হলো তাপ তো এখানে কি চলে যাবে, তাই তো, মানে কি কার্বন ডাই অক্সাইড পড়ে থাকবে, তাহলে কি যদি কার্বন ডাই অক্সাইড যদি পড়ে থাকে তাপ যদি চলে যায় তাহলে কি নিশ্চয়ই তাহলে কি এই কার্বন ডাই অক্সাইড ভর কমার কথা, মানে এর যা ভর হবে এই দুটোর ভর থেকে কার্বন ডাই অক্সাইড CO2 যা ভর হবে অণুটার যা ভর হবে সেটা কি কমার কথা, কারণ কি তাপ উৎপন্ন হয়েছে এটা তো চলে গেছে, এর যদি তাপটা যদি চলে যায় তাহলে কি কার্বন ডাই অক্সাইড পড়ে থাকবে, তাহলে কি এর ভর নিশ্চয়ই তাহলে কি বলতো কমার কথা। কিন্তু বাস্তবে কি দেখা যায় এর ভর কি কমে, এর ভর কত রয়েছে 44 রয়েছে, অর্থাৎ এর ভর কমার কথা কিন্তু কি 44 রয়েছে, তাহলে ভরটা কি কমলো না তো, তাহলে কি বলতো তাহলে কি এটা কি তাহলে কেউ ভুল আছে, নয় তো, ভুল তো নয়, কি বলতো এই E=mc² সূত্রটা বলতো কি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা বলতে সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, সাধারণ যে রাসায়নিক যে বিক্রিয়াগুলো রয়েছে সেই বিক্রিয়ার ক্ষেত্রে বলতো শোষিত তাপ কিংবা বলতে কি বলতো উৎপন্ন যে তাপ রয়েছে শোষিত তাপ বা কিংবা শোষিত শক্তি কিংবা বলতো উৎপন্ন যে তাপ রয়েছে কিংবা আলোকগুলো যে রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে বলতে নেগলেক্ট করা হয়, অর্থাৎ সেগুলো কি বলতো কি বাদ দেওয়া হয়, সেগুলো কি বলতো উপেক্ষা করা, কি করা হয় বলতো উপেক্ষা করা হয়, কি করা বলতো উপেক্ষা করা হয়, কোনগুলো বলতো যেটা শোষিত বলতে কি শক্তি এবং বলতে যেটা উৎপন্ন তাপ অথবা আলোক যেগুলো রয়েছে সেগুলোকে কি করা বলতো উপেক্ষা করা হয়, ঠিক আছে। তাহলে বলতে E=mc² তাহলে কোথায় প্রযোজ্য, E=mc² তাহলে কোথায় প্রযোজ্য, তোমাদের মনে এটা অবশ্যই জাগতে পারে কোশ্চেন, অবশ্যই এটা কিন্তু বলতে কিসের ক্ষেত্রে বলতো উচ্চতর যে শক্তিগুলো রয়েছে, উচ্চতর শক্তি যেমন যে নিউক্লিয়ার যে বিক্রিয়াগুলো রয়েছে সেখানে ক্ষেত্রে কিন্তু E=mc² যেটা রয়েছে সেটা কিন্তু সূত্রটি রয়েছে সেখানে কিন্তু প্রয়োগ করা হয়। তাহলে কি আমরা বুঝতে পারলাম এটা, তো ভরের সহনকূল সূত্র থেকে জানতে পারলাম কি জানতে পারলাম বলতো বিক্রিয়ার পূর্বে এবং যে বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থ এবং বিক্রিয় পদার্থের মোট পদার্থের কি সমান থাকবে, আর এটি কে বলেছিলেন বলতে বিজ্ঞানীকে ল্যাভোইসিয়ে বলেছিলেন কত খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন বলতো 1774 খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন। এতটুকুতে আমরা জানতে পারলাম, তাই না। আজকের ভিডিও অবশ্যই এখানে শেষ করছি, তোমাদের যদি অবশ্যই বুঝতে কোনো অসুবিধা তাহলে এই ভিডিও কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এর পরবর্তী যেটা পার্ট রয়েছে সেটা কিন্তু নেক্সট যেটা ভিডিও রয়েছে সেই ভিডিওর মধ্যে আলোচনা করবো। তো স্টুডেন্টস তোমাদের ভিডিও ভালো অবশ্যই লাইক করবে এবং ভিডিওটা প্রচুর শেয়ার করবে, ঠিক আছে। তো স্টুডেন্টস আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখো নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।